আজকে আমাদের দিল্লি ভ্রমণের 4 নম্বর ডেস্টিনেশন অর্থাৎ ডে 2 এর 4 নম্বর ভ্রমণের স্থান হচ্ছে লোটাস টেম্পল, যেটি দক্ষিণ দিল্লির বাহাপুর নামক জায়গায় অবস্থিত। কালকাজি মন্দির থেকে নিকটতম মেট্রো স্টেশন রয়েছে, যেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো এই লোটাস টেম্পলটা কেন বিখ্যাত সেটার বিষয়ে আমরা এখন আলোচনা করি। এটা একটি বাহাই উপাসনালয়, যা বাহা হাউস অফ ওয়ার্শিপ নামেও পরিচিত। দিল্লির সবচেয়ে বিশ্ববিখ্যাত স্থাপত্যকর্মের মধ্যে একটি। লোটাস টেম্পল তৈরি করা হয়েছিল বাহাই ধর্মের উপাসনালয় হিসাবে। বাহাই ধর্ম বিশ্বাস করতেন যে সব ধর্মই এক এবং ঈশ্বর এক, আর এই মন্দিরে সকল ধর্মের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই প্রার্থনা করতে পারে। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল আসলে মানবতার ঐক্য আর ভ্রাতৃত্ব শান্তির প্রতীক হিসাবে, যেখানে কোনো ধর্মীয় প্রতীক, মূর্তি, পুরোহিত, নির্দিষ্ট প্রার্থনার নিয়ম নেই, সবাই নিজস্বভাবে প্রার্থনা করতে পারে। আর এই পদ্ম ফুলের এটি সম্পূর্ণ যে লোটাস টেম্পল নাম দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ পদ্ম ফুলের আকারে নির্মিত করা হয়েছে। বিশ্বের অন্যতমর মধ্যে এক অনন্য স্থাপত্য যাকে বলা যায়। আর এইখানে গেলে এতটাই পরিবেশটা মানে শান্ত আর নিরিবিলি, খুবই সুন্দর। এটা ইউনেস্কোতেও স্বীকৃত দেওয়া হয়েছে, বিশ্ব ঐতিহ্য তালিকাতে অন্তর্ভুক্ত না করা হলেও আন্তর্জাতিকভাবে কিন্তু স্বীকৃত রয়েছে। অনেকে বলে যে ইউনেস্কোতে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, না, আসলে ব্যাপারটা সেটা না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রয়েছে। আর এইখানে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ দেশি বিদেশি পর্যটক কিন্তু এটা দেখতে আসেন। এটা টাইমিংয়ের ব্যাপারে যদি বলা যায়, এটা আসলে গ্রীষ্মকালে, এই লোটাস টেম্পলটা গ্রীষ্মকালে মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর শীতকালে কিন্তু যেমন অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যে টাইমিংটা আছে সেটা সকাল 8:30 থেকে 5:30 পর্যন্ত। মন্ডে বন্ধ থাকে, সোমবারে সাপ্তাহিক বন্ধ, মানে দিল্লিতে কিন্তু সাপ্তাহিক বন্ধ সোমবারেই হয় ম্যাক্সিমাম জায়গায়। আর এই লোটাস টেম্পলের ভেতরে এই যে আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি, এর ওপরে কিন্তু একটা প্রার্থনালয় রয়েছে, যেখানে 4টে করে সেশন হয়। একজন ইংলিশে বলবে, সে আবার হিন্দি বলবে, এই দুটোতে ওরা ট্রান্সলেট করে বলে। একটা প্রার্থনা সেশন হয় সকাল 10টা, দুপুর 12টা, আর বিকেলে দুবেলা, মানে একটা 3টার দিকে হয়, একটা 5টার দিকে হয়। প্রতিটা সেশন মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট স্থায়ী হয়। আর টিকিট মূল্য কিন্তু সম্পূর্ণ ফ্রি, এন্ট্রি ফ্রি, বিনামূল্যে রয়েছে। কেউ যদি যাও অবশ্যই চেষ্টা করবে প্রার্থনা রুমে ঢোকার। তো সেখানে এতটাই পরিবেশটা নিরিবিলি, মনটা এমনিই শান্ত হয়ে যাবে। আর ওখানে কিছু পয়েন্টস নোট করা আছে, পয়েন্টস লেখা আছে, ইভেন বলেও দেবে যে প্রার্থনা হলের ভেতরে কোনো ফটোগ্রাফি করা যাবে না, নিষিদ্ধ। জুতা খুলে অবশ্যই প্রবেশ করতে হবে। আর জুতা রাখার জন্য কিন্তু নির্দিষ্ট স্থানও রয়েছে। সেখানে একটা করে ব্যাগ দিয়ে দেওয়া হয়, তো ওই ব্যাগের মধ্যে যাদের যাদের জুতো আছে তারা একটা টোকেন দিয়ে দেয়, জুতোগুলো ওরা রেখে দেয় সম্পূর্ণ বিনামূল্যে। আর ভেতরে যখন ঢুকবে চেষ্টা করবে শালীন পোশাক পরিধান করার। খাবার ও পানীয় নিয়ে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। কোনো রকম খাবার, চিপসের প্যাকেট এই সমস্ত অ্যালাউ নেই, জলের বোতলও অ্যালাউ নেই। বড় ব্যাগ বা লাগেজ নিয়েও কিন্তু প্রবেশ করা যাবে না। কিন্তু আরেকটা জিনিস ভালো, যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, হুইল চেয়ারের সুবিধা রয়েছে, তারা হুইল চেয়ার নিয়ে মানে প্রবেশ করতে পারে। পরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার সব থেকে ভারতের মধ্যে উঁচু, যার উচ্চতা 72 মিটার। এখানে এন্ট্রি ফি ভারতীয় নাগরিকদের জন্য 35 টাকা, আর বিদেশিদের জন্য 550 টাকা। আর 15 বছরের শিশুদের জন্য এন্ট্রি ফ্রি রয়েছে। তো 35 টাকা করে নিল, তারপরে আমাদেরকে একটা টোকেন দেওয়া হলো। টোকেনটা নিয়ে আমরা এখন তো প্রথমেই বলি, এই জায়গাটায় বহু দেশ, ভারতীয়, বিদেশি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানুষ আসে। এর অবস্থান সম্পর্কে একটু জানিয়ে রাখি, এটা দক্ষিণ দিল্লির কিন্তু মেহরৌলিতে অবস্থিত রয়েছে। আর নির্মাণ কার্য শুরু হয়েছিল প্রায় 1192 খ্রিস্টাব্দে। প্রথম নির্মাতা কিন্তু কুতুবউদ্দিন আইবক ছিল।
যে দিল্লি সালতানাতের প্রথম শাসক ছিল, এবং পরবর্তীকালে যে নির্মাণ কাজ শেষ হয়েছিল সেটা কিন্তু তার জামাতা ইলতুৎমিশের দ্বারা শেষ হয়েছিল। উচ্চতা ছিল কিন্তু এই কুতুব মিনারের 72.5 মিটার, মোটামুটি ধরে নিন আপনারা 238 ফুট মতো, আর 5 তলা বিশিষ্ট। আর এই যে কুতুব মিনারটা দেখছেন, এটি সম্পূর্ণটাই কিন্তু লাল বালি পাথর আর মার্বেল দ্বারা নির্মিত ছিল। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ইটের মিনার। প্রথমে এটি 3 তলা নির্মিত হয়েছিল লাল বালি পাথরে, চতুর্থ ও পঞ্চম তলায় ব্যবহৃত হয়েছে মার্বেল ও বালি পাথর। আর এই মিনারের গায়ে না বিভিন্ন রকম আরবি শিলালিপি ও কোরআনের আয়াত খোদাই করা আছে। আচ্ছা, এবারে আসি এটা কেন তৈরি করা হয়েছিল। এই মিনারটা যেহেতু কুতুবউদ্দিন আইবক 1192 সালে তৈরি করেছিল, সেই থেকে এই মিনারটার নাম হয়েছে কুতুব মিনার। এটি ছিল মূলত দিল্লিতে মুসলিম শাসনের একটি সূচনা ও বিজয়ের স্মারক। আস্তে আস্তে পড়ে যাবো আমি। কুতুব মিনারটি ছিল সেই সময়কার ইসলামী স্থাপত্য কৌশল এবং শাসকের শাসকের মর্যাদা ও সাম্রাজ্যের গৌরব প্রকাশ করে। ধর্মীয় ও সাংস্কৃতিকের উদ্দেশ্য যদি আমরা এই দিক থেকে দেখি, তাহলে মিনারটিতে কোরআনের আয়াত খোদাই করা ছাড়াও ধর্মীয় মাহাত্ম্য বহন করা হয়েছিল। আর এই যে এই একটা কাঠবিড়ালি, এই আমার ভীষণ ভালো লাগছিল, তখন থেকে দেখছি পায়ের কাছে ঘুরঘুর করছে। তারপরে আচ্ছা, তোমাদেরকে একটু মিনারের চূড়াগুলো দেখাই। দেখো কত কিছু কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। এটি কিন্তু ধর্মীয় মাহাত্ম্যও বহন করে। এর মাধ্যমে ইসলাম ধর্মের মাহাত্ম্য ও শাসকের আনুগত্যও প্রতিষ্ঠা করা হয়। দেখতে কিন্তু অনেকটা খিলান টাইপের মতো, খিলান স্ট্রাকচার বলা যেতে পারে। আর কারুকার্যগুলোও ভীষণ সুন্দর, একদম নিখুঁত এবং সূক্ষ্ম। প্রত্যেকটা মিনারের গায়ে কত সুন্দর সুন্দর কারুকার্য খোদাই করা রয়েছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে কিউট কিউট কাঠবিড়ালিগুলো খাওয়ার জন্য আসছে, মানে ভীষণ ভালো লাগছে। আমার মা বসে রয়েছিল এবং দেখো কি সুন্দর খাবার খাচ্ছে হাত থেকে নিয়ে, খুব ভালো লাগছিল দেখতে, তাই ক্যাপচার না করে পারলাম না। বাবা, আচ্ছা, বিকেল হতে না হতেই কিন্তু যেটা বলেছিলাম, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। মানে 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে এই কুতুব মিনারের চারিপাশে, প্লাস চারি সাইডে যেই প্রাচীরগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে। সন্ধে হলে আরও সুন্দর লাগে দেখতে। জানি ভিডিওটা অনেক লং হয়ে গেল, কিন্তু কি করব বলো, যখন ভিডিও থাকে সেটা কথা বলতে বলতে কখন যে শেষ হয়ে যায় ভিডিও বুঝতেই পারি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও, আর নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি পাবে। চলো, ততক্ষণের জন্য টাটা।